বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু স্বাভাবিক হতে না হতেই আবারও চরম বেইমানি করল ভারত। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই রাতের অন্ধকারে ফারাক্কা আর গজলডোবার ১০৯টি গেট একসাথে খুলে দেওয়ায় বাংলাদেশের একের পর এক জেলা আজ পানির তলায়। চোখের পলকে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের স্বপ্ন আর সাজানো সংসার। শুকনো মৌসুমে যে দেশ এক ফোঁটা পানির জন্য আমাদের চাতক পাখির মতো কাঁদায়, বর্ষায় তাদের এই জল আগ্রাসনের পেছনে আসল ভূ রাজনীতিটা ঠিক কতটা গভীর। আন্তর্জাতিক নদী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন বারবার দেশের সাধারণ মানুষকে এমন নির্মম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। উত্তর দক্ষিণ পূর্বাঞ্চল বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। ১৮ জেলায় আটকা জলাবদ্ধতায় পড়েছেন লাখো মানুষ। সর্বশেষ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে বান্দরবানের মাতামুহুরী ও সাঙ্গু নদ, নোয়াখালীর ডাকাতিয়া নদী, হবিগঞ্জের খোয়াই নদ, মৌলভীবাজারের মনু নদ এবং সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কুশিয়ারা, সুরমা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে পানি বিপদসীমা অতিক্রম করেছে। একই সঙ্গে নেত্রকোনার সোমেশ্বরী নদী এবং তিস্তা নদীর নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। আর এই আকস্মিক বন্যার কারণ বরাবরের মতোই ভারতের নির্মমতা। আষাঢ়ের কালো মেঘ আর অবিরাম ভারী বর্ষণকে যদি আমরা বন্যার একমাত্র কারণ ভাবি, তবে তা হবে এক মস্ত বড় ভুল। এই জলমগ্নতার পেছনে রয়েছে এক গভীর এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক রাজনৈতিক হিসাব নিকাশ, যা ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে বারবার এক চরম মানবিক বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রাকৃতিকভাবে বয়ে চলা নদী যখন সীমান্তের কাঁটা তারে আটকে একতরফা নিয়ন্ত্রণের অস্ত্র হয়ে ওঠে, তখন জলবায়ু পরিবর্তনের চেয়েও বড় সংকট হয়ে দাঁড়ায় ভূ রাজনীতি। প্রতি বছর বর্ষা এলেই এদেশের কোটি কোটি মানুষের বুকে এক অজানা আতঙ্ক ভর করে, আর শুষ্ক মৌসুমে সেই একই মানুষ এক ফোঁটা জলের জন্য আকাশের দিকে চেয়ে থাকে। প্রকৃতির এই নির্মম রসিকতা কোনো প্রাকৃতিক নিয়মে ঘটেনি, বরং সীমান্তের ওপারে নির্মিত কৃত্রিম বাঁধের গেটগুলোর নিয়তি নির্ধারিত করে দেয় বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, আজ থেকে প্রায় ৫ দশক আগে কলকাতা বন্দরকে পলি জমে আঁচল হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ১৯৭১ সালের পর ১৯৭৫ সালে যখন এই বাঁধ পরীক্ষামূলকভাবে চালু করা হয়, তখন থেকেই বাংলাদেশের জন্য এক দীর্ঘস্থায়ী উদ্বেগের সূচনা ঘটে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী উজান ও ভাটির দেশের মধ্যে অভিন্ন নদীগুলোর পানি বন্টন ও ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা থাকার কথা থাকলেও বাস্তবে তা একতরফা নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হয়েছে। এই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় আঘাতটি আসে শুষ্ক মৌসুমে, যখন পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়। এক সময়ের প্রমত্ত পদ্মা আজ বছরের একটা বড় সময় জুড়ে বালুচরে রূপ নেয়, যেখানে মানুষ পায়ে হেঁটে পার হতে পারে। নদী শুকিয়ে যাওয়ার ফলে ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে যায় যে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নলকূপে পানির যোগ্য পানি মেলাই ভার হয়ে ওঠে। লাখ লাখ হেক্টর ফসলি জমি পানির অভাবে ফেটে চৌচির হয়ে যায়। কৃষকরা সেচ দিতে না পেরে ফসলের মড়ক প্রত্যক্ষ করে। শুধু মানুষের জীবনযাত্রাই নয়, এই পানি আগ্রাসনের শিকার হয়ে ধ্বংসের মুখে পড়ছে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের নোনা জল দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যার ফলে সুন্দরবনের ঐতিহ্যবাহী সুন্দরী গাছ আজ বিভিন্ন মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে বিলীন হয়ে যাচ্ছে। নদী মরে যাওয়ার সাথে সাথে জীবিকা হারিয়েছেন হাজার হাজার জেলে ও মাঝি। আর কলকারখানাগুলো লবণাক্ত পানির কারণে উৎপাদন সচল রাখতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতিকে এক গভীর সংকটে ফেলেছে। শুকনো মৌসুমের এই হাহাকার যখন বর্ষার মৌসুমের রূপ নেয়, তখন তা পরিণত হয় এক প্রলয়ঙ্কারী আতঙ্কে। ভারতের ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ বা বিহারের মতো রাজ্যগুলো যখন ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকিতে পড়ে, তখন নিজেদের এলাকার রক্ষার্থে বাঁধের গেটগুলো একসাথে খুলে দেওয়া হয়। সম্প্রতি ফারাক্কা বাঁধের প্রায় ১০৯টি গেট এবং তিস্তা নদীর ওপর নির্মিত গজলডোবা বাঁধের গেটগুলো রাতের অন্ধকারে হঠাৎ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল চোখের পলকে পানির নিচে তলিয়ে গেছে। উত্তর ও পূর্বাঞ্চলের একের পর এক জেলা আজ বন্যার করাল গ্রাসে নিমজ্জিত। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির আকস্মিক বৃদ্ধির ফলে লালমনিরহাট, রংপুর, ডিমলা, হাতীবান্ধার মতো নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে।
ঘর বাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ, ফসলি জমি সবকিছু আজ পানির নিচে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী উজান থেকে পানি ছাড়ার আগে ভাটির দেশকে পর্যাপ্ত সময় পূর্বে সতর্ক বার্তা দেওয়ার কথা থাকলেও ভারত অধিকাংশ সময়ই সেই নিয়ম তোয়াক্কা করে না। হঠাৎ মাঝরাতে বা ভোরের আলো ফোটার আগে পানি ছেড়ে দেওয়ার ফলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বা সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সামান্যতম সুযোগও দেয় না। ফলে জানমালের যে ক্ষতি হয় তা কোনো অর্থ বা পুনর্বাসন দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এই পানির সংকটের আরেকটি বড় দিক হল ভৌগোলিক ও রাজনৈতিক স্বার্থের সংঘাত। বাংলাদেশ যখন তিস্তার মহাপরিকল্পনা বা প্রজেক্টের কাজ অন্য কোনো আন্তর্জাতিক শক্তির সহায়তায় এগিয়ে নিতে চায়, তখন উজানের দেশের রাজনৈতিক ক্ষোভ ও প্রতিশোধের মনোভাব যেন আরও তীব্র হয়ে ওঠে। এই ক্ষোভের বলি হতে হয় বাংলাদেশের সাধারণ প্রান্তিক জনগণকে। অথচ সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে যখন পাকিস্তানের সাথে উজানের দেশের বিরোধ তৈরি হয়, তখন কিন্তু পরিস্থিতি এমন একতরফা থাকে না। সামরিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থান এবং পরমাণু শক্তির অধিকারী হওয়ায় পাকিস্তান নিজেদের ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক মঞ্চে বা সরাসরি সীমান্তে কঠোর অবস্থান নিতে পারে। এমনকি বাঁধের ক্ষতি করার মতো পাল্টা হুঁশিয়ারি দেওয়ার ক্ষমতাও তারা রাখে। কিন্তু বাংলাদেশ তুলনামূলকভাবে ছোট এবং সামরিক ও কৌশলগত দিক থেকে সেই পর্যায়ের অবস্থানে না থাকায় আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে ভারতের এই একতরফা আচরণ বন্ধ করা যাচ্ছে না। ফলে বাংলাদেশ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 1996 সালের ঐতিহাসিক 30 বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি বা জাতিসংঘের সাধারণ পরিষদে এই সমস্যা উত্থাপন করার ইতিহাস থাকলেও খাতা কলমের সেই চুক্তি বাস্তবে বাংলাদেশের মানুষের দুঃখ কমাতে পারেনি। চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে বাংলাদেশ কখনোই তার ন্যায্য হিস্সা পায় না, আর বর্ষায় তো কোনো আলোচনা ছাড়াই জল ছেড়ে দেওয়া একটা নিয়মিত নিয়মে পরিণত হয়েছে। এর ওপর প্রতি বছর পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা কোটি কোটি টন পলি ও বালু নদীর তলদেশে জমা হচ্ছে। শুকনো মৌসুমে পানির প্রবাহ না থাকায় এই পলি নদীর নাব্যতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফলে এখন সামান্য পানি ছাড়লেই নদীগুলো আর তা ধারণ করতে পারে না এবং দ্রুত দুকুল ছাপিয়ে লোকালয় ভাসিয়ে দেয়, যা কৃত্রিম জলাবদ্ধতা ও দীর্ঘমেয়াদী বন্যার রূপ নেয়। নদী কোনো নির্দিষ্ট দেশের একক বা ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি প্রকৃতির এক অমূল্য দান, যার ওপর প্রতিটি অববাহিকার মানুষের সমান অধিকার রয়েছে। গত কয়েক দশকে বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত অপূরণীয় ক্ষতি হয়েছে তা কেবল কূটনৈতিক আলোচনার টেবিল বা দুর্বল চুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের এই সংকটকালীন সময়ে নদী রক্ষা এবং নদীর ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।